বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। সকাল ৬টায় এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ। গণতন্ত্রের পথে আপোষহীন এক নেত্রীর দীর্ঘ লড়াইয়ের অবসান, সারা দেশে শোকের ছায়া। সকালে সবাই সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভোরে বিএনপির মিডিয়া সেল ও বিএনপির অফিসিয়াল ফেসবুক থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার রাত 10টা 10 মিনিটে তাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেগম খালেদা জিয়া 15 আগস্ট 1945 সালে জন্মগ্রহণ করেন। তিনি 1991 থেকে 1996 সাল এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া নিজেই একটি ইতিহাস। সেই ইতিহাস আপোষহীনতার, সেই ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার, দৃঢ়তার। তবে এই অর্জনের অপর পিঠে আছে জীবনভর চড়া মূল্য দেবার করুণ সব গল্প। 44 বছরের রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাইতে হারিয়েছেন আবাসস্থল, এমনকি সন্তানহারা হবার মতো ঘটনাও ঘটেছে তার জীবনে। শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতায় আপোষহীন করেছেন বাংলাদেশ খালেদা জিয়াকে। আপোষহীনতার এমন দৃষ্টান্ত তৃতীয় বিশ্ব তো বটেই, গোটা দুনিয়াতেই বিরল। বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামের খানিকটা গল্প তুলে ধরছেন হাসান ওয়ালি। দশকের পর দশক গণতান্ত্রিক লড়াইয়ের সম্মুখভাগে বেগম খালেদা জিয়া। অসীম দেশপ্রেম, দৃঢ়তা ও দূরদর্শিতায় তিনি বাংলাদেশের রাজনীতির এক অনন্য চরিত্র। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের এই পথে চাপের কাছে নথি স্বীকার না করা এক সংগ্রামী ব্যক্তিত্ব। গণতন্ত্র, মাটি ও মানুষের প্রশ্নে আপোষহীন এই নেত্রী 4 দশকের পথচলায় হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক। তার নামের সঙ্গে 90-এর দশকে জুড়ে যায় আপোষহীন শব্দটি। 81-30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর 82-তে জিয়ার হাতে গড়া দল বিএনপির হাল ধরেন বেগম জিয়া। সহজাত দৃঢ়তায় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বের আসনে আসীন হন বেগম জিয়া। সে সময় স্বৈরাচার এরশাদের আহ্বানে সাড়া দিয়ে 86 নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলেও খালেদা জিয়া ছিলেন অনড় অবিচল। সেই দৃঢ়তা পতন ডেকে আনে এরশাদের। সব সমীকরণ পাল্টে দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনে দেশের জনগণ। সময়ের পরিক্রমায় অন-11-এ আবারও খড়গ নেমে আসে বেগম জিয়ার ওপর। -2 ফর্মুলা বাস্তবায়নে রাষ্ট্রীয় নানা চাপের কাছেও নতি স্বীকার করেননি তিনি। দেশ থেকে অস্বীকৃতি জানান বেগম জিয়া। 11 যে সরকার তাকে আপনার বাইরে পাঠাতে চেষ্টা করেছেন, বিদেশে পাঠানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। তার চাইতে দীর্ঘ সময় শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেও খোঁজ নিয়ে দেখেন আপনারা, এই 44 বছর ধরে তার মতো নিরবিচ্ছিন্ন অবিরাম সংগ্রাম করে যাওয়া এরকম কোনো ব্যক্তি খুঁজে পাবেন না। এই সরকার অবৈধ সরকার, এই সরকার অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম অন-11-এই শেষ হয়নি। ভোটবিহীন ক্ষমতায় জেকে বসা শেখ হাসিনার পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিনিময়ে ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাসা থেকে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিতে হয়েছে বেগম জিয়াকে। হারাতে হয়েছে ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। নির্বাসনে পাঠানো হয় বড় ছেলে তারেক রহমানকেও। উন্নত চিকিৎসা বঞ্চিত রাখা হয় বছরের পর বছর। আর সব বাদ দিলেও রাষ্ট্রের সিনিয়র এই সিটিজেনকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয় দীর্ঘদিন। তিনি আপোষ করলে অনেক কিছু করতে, তাকে এই যে জেলগুলো খাটতে হয় না। এই যে 5টা বছর তিনি অমানুষিক নির্যাতনের শিকার হলেন, তার বাড়িটা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিহিংসার রাজনীতি। তাকে একটা মিথ্যা মামলায় তাকে জেল দেওয়া হয় এবং তিনি কারাবরণ করেন এবং তিনি তখনও তো তিনি কোনো আপোষ করেন নাই।
জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আব্দুল হাই শিকদারের মতে রাষ্ট্রের কল্যাণে গোটা একটি জীবন উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের প্রতি তার যে অটুট শ্রদ্ধা, গণতন্ত্রের প্রতি তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে তিনি কখনো সরেন নাই। তার যে কমিটমেন্ট রাষ্ট্রের প্রতি, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তার জীবনটা উৎসর্গ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যের মতে জাতীয়তাবাদের দর্শনই আপোষহীন করে তুলেছে খালেদা জিয়াকে, যা তৃতীয় বিশ্ব তো বটেই, সারা বিশ্বে বিরল, অনন্য। প্রকৃত অর্থেই তিনি একজন আপোষহীন নেত্রী। তার জীবনে, তার কর্মে আপোষ বলে কোনো জিনিস নেই। মূলত একজন জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের জন্যে, এই জাতির জন্যে তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন। তৃতীয় বিশ্বে বা আপনি সারা বিশ্বে আপনার খুবই বিরল তার মতো এই ধরনের আপোষহীন নেত্রী। গণতন্ত্রকামী সব দল এবং মানুষের মনে বেগম জিয়ার জন্য আকুতি, সারা জীবনের অর্জন মজলুম এই নেত্রীর। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপোষহীনতার এই স্মারক ভবিষ্যৎ রাজনীতিক তো বটেই, জনমানুষের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে জীবনভর। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সত্য আর ন্যায় প্রতিষ্ঠা এবং জনগণের রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রতিশোধ পরায়ণতায় স্পর্শ করতে পারেনি, যার বড় প্রমাণ 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম ভাষণে প্রতিহিংসা ছেড়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছিলেন তিনি। বিশ্লেষকরা মনে করেন প্রতিশোধ স্পৃহাহীন এই মানসিকতাই সব শ্রেণী পেশার কাছে বেগম জিয়াকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এমন বক্তব্যের আগে তিনি কারাগারে কাটিয়েছেন 7 বছর, আর আটক, মামলা, আদালতে হাজিরা সব মিলে নানা নিপীড়নে কেটেছে 1.5 দশক। নিজের ওপর সব অন্যায় আর অত্যাচার ভুলে জাতিকে এগিয়ে নিতে গণঅভ্যুত্থান পরবর্তী এমনই প্রতিহিংসাহীন কণ্ঠস্বরে সবার সামনে বেগম খালেদা জিয়া। এই গণঅভ্যুত্থানের পরে 3 দিন পরে বিএনপি যে নয়াপল্টনে যে জনসভাটা করছিল, সেই জনসভায় তিনি প্রথম হাসপাতাল থেকে একটা বক্তব্য দিয়েছেন 2-3 মিনিটের। একটা কটু কথা বলেন না, হাসিনা শব্দটাও তিনি উচ্চারণ করেন নাই। বাংলাদেশের অন্তঃস্থলে যে আকুতি, সেই আকুতিই প্রতিফলিত হয়েছে খালেদা জিয়ার উচ্চারণে। স্বামীর মৃত্যুর পর চেয়ারপারসন হিসেবে বিএনপির হাল ধরেছেন প্রথম। 80-র দশকের স্বৈরাচার পতন আন্দোলনে সমঝোতাহীন বেগম জিয়াকে সইতে হয়েছে রাষ্ট্রীয় পীড়ন। জনরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে ভুলেছেন ব্যক্তি আক্রোশ, বিচারের ভার ছেড়েছেন আইনের হাতে। 1/11-র সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও ছাড় দেয়নি বেগম জিয়া ও তার পরিবারকে। দলীয় চেয়ারপারসন হিসেবে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র রুখেছেন ইস্পাত কঠিন দৃঢ়তায়। সে সময় রাষ্ট্র প্রতিশোধ নিয়েছে তার বড় ছেলের উপর অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে। 2008 পরবর্তী আওয়ামী লীগ সরকারের শাসনে দুর্বিষহ হয় তার জীবন। চক্রান্তমূলক নানা মামলায় জড়ানো হয় বেগম জিয়াকে। উচ্ছেদ হন নিজ বাড়ি থেকে, স্বৈরাচারের রোষানলে জেলখানার নিষ্পেষণ শেষে মৃত্যু হয় ছোট ছেলের। 2018 সালে কারাগারে অন্তরীণ হওয়ার পর থেকেই একে একে জটিলতা বাঁধে শরীরে। 2024 গণঅভ্যুত্থানের পরে যখন মুক্তি পান, জনসমক্ষে এসেই প্রতিহিংসাহীন হওয়ার বার্তা দেন সবাইকে, যা তার নিজ বিশ্বাসের প্রতিফলন বলেই মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। ওবায়দুল কাদের কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয়, কয়েক লক্ষ নেতাকর্মী তাদের নিহত হওয়ার একটা আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার যে আহ্বান জাতির কাছে যে কোনো প্রতিশোধ নয়, সহনশীলতার মধ্য দিয়ে শত্রুকে ক্ষমা করে দিয়েও যেন একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার, এই আহ্বানটা তার দলের নেতাকর্মী না, দেশের মানুষের উপরও প্রভাব
ফেলেছিল। নভেম্বরের শেষ নাগাদ চরম অসুস্থ বিএনপি চেয়ারপারসনের জন্য সর্বস্তরের মানুষের যে আকুলতা ছিল সেটি বেগম খালেদা জিয়ার প্রতিশোধ স্পৃহা থেকে দূরে থাকার মানসিকতার প্রতি যেন সম্মানসূচক বহিঃপ্রকাশ, এমনটাই মত বিশ্লেষকদের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভার কেয়ারের সামনে আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কামরুল, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টার দিকে বিএনপির বিডিএসএল এবং বিএনপির পক্ষ থেকে তার মৃত্যু সংবাদটি জানানো হয়। সবশেষ যে তথ্যটুকু জানাতে চাই, আজ গেল রাতে মধ্যরাতে রাত 2:30টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন তার স্বাস্থ্যের বিষয় নিয়ে সবশেষ সংবাদ মাধ্যমে ব্রিফ করেছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় অবস্থায় আছেন এবং তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে বিএনপির পক্ষ থেকে দোয়া চাওয়া হয়। যদিও তার কিছু সময় পর অর্থাৎ আজ ভোর 6টার দিকে বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। এই তথ্য আমরা ভোর 6টার দিকে পাই। একটু জানাতে চাই, গত 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর যে এভার কেয়ার যে হাসপাতালটি রয়েছে সেই এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। বলা যায় প্রায় 1 মাসেরও অধিক সময় বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। আমরা সবসময় চেষ্টা করেছি তার সার্বক্ষণিক তার চিকিৎসা সংক্রান্ত যে আপডেট সেটি একটু জানাতে চাই। বেগম খালেদা জিয়া বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরেই। এরই ধারাবাহিকতায় তাকে প্রায় রাজধানীর যে এভার কেয়ার যে হাসপাতালটি রয়েছে ঠিক এই এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হতো এবং মাঝে তিনি 5 আগস্ট পরবর্তী যখন দেশের পট পরিবর্তন হয় তিনি লন্ডনে কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং সেখানেও তিনি উন্নত চিকিৎসা নিয়েছেন এবং দীর্ঘ একটা সময় সেখানে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে আসেন এবং দেশেই অবস্থান করছিলেন বেগম খালেদা জিয়া। বিভিন্ন সময়ের পাল্লা বদলের সাথে সাথেই তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তাকে বিভিন্ন সময় এভার কেয়ার হাসপাতালে আনা হয় এবং এখানে আমরা দেখেছি তিনি চিকিৎসাও নিয়েছেন, কখনো কখনো এই এভার কেয়ার হাসপাতালে ভর্তিও হয়েছেন। প্রায় একটি দোদুল্যমান অবস্থায় বেগম জিয়া ছিলেন। তার স্বাস্থ্যের যে অবস্থা কখনো ভালো হতো আবার কখনো একটু সংকটময় হতো। এই দোলাচলের মধ্যেই তিনি বারবার ফিরেও গিয়েছেন, কিন্তু সবশেষ এবার আর ফিরলেন না বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, এই এভার কেয়ার হাসপাতালের জরুরি বিভাগের সামনেই আমরা আছি, আপনারা দেখানোর চেষ্টা করছি। এখানেই ভোর 6টার দিকে বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটু পেছনে ফিরতে চাই, 5 আগস্ট পরবর্তী সময়ে যে বাংলাদেশে যখন একটি ক্রান্তিকালীন সময় পার করছিল ঠিক তখনই বেগম খালেদা জিয়া জাতিকে ধৈর্য ধরে এই সংকট, দেশের যে সংকট সেই সংকট মোকাবেলার আহ্বান তিনি জানিয়েছিলেন এবং তার জীবদ্দশায় তিনি সবসময় বাংলাদেশকে একটি স্থিতিশীল পরিস্থিতিতে যাতে রাখা যায় সেই ঘোষণাও তিনি দিয়েছেন তার নেতাকর্মীদের কাছে। একটু বলা যায় যে একেবারে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বলা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, দীর্ঘ একটি পথ পরিক্রমা তিনি পাড়ি দিয়েছেন। তার বর্ণাঢ্য এক রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। যখনই দেশের টালমাটাল পরিস্থিতি হয়েছে তখনই তিনি সে বেশ বলিষ্ঠ হাতে দায়িত্ব নিয়েই তিনি এই দেশকে একটি সুশৃঙ্খলভাবে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টাটুকু করেছেন এবং নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন একেবারেই জনপ্রিয়। শুধুমাত্র আসলে নেতাকর্মী নয়, সমগ্র বাংলাদেশের কাছেই অপামর জনতার কাছে তিনি এক আপোষহীন জনপ্রিয় এক নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তার এই
যে শূন্যতা আসলে এটি কোনোভাবে পূরণ হওয়ার নয়। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর এই যে এভার কেয়ার যে হাসপাতালটি রয়েছে, এভার কেয়ার হাসপাতালে বিএনপি সহ অন্যান্য সমমনা দলের যে নেতাকর্মীরা আছে তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং বেশ আমরা আসার পথেই দেখতে পেয়েছি নেতাকর্মীরা বেশ শোকাভিভূত এই ঘটনায়, বিশেষ করে তাদের যে প্রিয় নেত্রীর এই প্রয়াণে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ যখন একটি নির্বাচন মুখী হয়েছে, আর ঠিক তা এই মুহূর্তটাতে বেগম খালেদা জিয়ার যে চলে যাওয়া এটিকে আসলে শূন্যতা হিসেবেই দেখছেন নেতাকর্মী সমর্থকরা। বলছেন যে এটি একেবারে অভিভাবক শূন্য হয়ে যাওয়ার মতো একটি ঘটনা, কারণ যেহেতু সামনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ একটি লড়াই সংগ্রাম ছিল দেশের বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি সাম্য ন্যায্যতার যে বাংলাদেশ প্রতিষ্ঠা, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি সবসময় লড়াই করে গেছেন, সবসময় তিনি কথা বলেছেন। বিগত সরকারের আমলেও নানান নির্যাতন, বঞ্চনা, কারাবাস সকল প্রকার বঞ্চনা সহ্য করেও তিনি কিন্তু দেশ ছেড়ে যাননি, এই বাংলাদেশেই ছিলেন। বাংলাদেশের মাটি ও মানুষের টানে তিনি বাংলাদেশে রয়ে গেছেন। তিনি প্রায় সময় বলতেন যে বাংলাদেশ ছাড়া তার কোনো ঠিকানা নেই, তিনি বাংলাদেশেই থাকবেন, বাংলাদেশের মানুষের কাছেই থাকতে চান এবং বাংলাদেশেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। জীবদ্দশায় তিনি এমনও তার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন, ঠিক যেন সেই প্রতিশ্রুতি রাখলেন আপসহীন প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই কথা রেখেই তিনি দীর্ঘ 1 মাসেরও বেশি সময় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ ভোর 6টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এমন প্রয়াণে শোকাহত নেতাকর্মী, সমর্থক, শোকাহত দেশবাসী। তবে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এই মুহূর্তে ধৈর্য ধারণ করার কথা বলা হচ্ছে এবং পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে এবং এই মুহূর্তে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির দিকে, কোনো বিশৃঙ্খলা না করতে অনুরোধ জানানো হচ্ছে। যদি এভার কেয়ারের সবশেষ পরিস্থিতি একটু জানাই, এভার কেয়ারে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে আসা, মৃত্যু সংবাদ প্রকাশ হওয়ার পর এভার কেয়ারের যেই নিরাপত্তা ব্যবস্থা সেটিও আস্তে আস্তে জোরদার করা হচ্ছে আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন যে এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এখানে পিজিআরের সদস্যদের মোতায়েন করা হয় এবং পাশাপাশি এসএসএফের সদস্যদেরকেও কিন্তু তার নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল এবং সেটি কিন্তু সকাল থেকে সেই যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি আবারও জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিজিআর সদস্য, এসএসএফের সদস্যদের নিরাপত্তা যে বলয় সেটিকে আরও বাড়ানো হচ্ছে। বেগম খালেদা জিয়ার সম্পর্কে আসলে বলেও শেষ করা যাবে না, তিনি এতটাই আপসীন এবং জনপ্রিয় নেত্রী ছিলেন। তার যে কি পরিমাণ জনপ্রিয়তা সেটি আসলে এইখানে এখন এভার কেয়ারে এসে কিছুটা হলেও আঁচ করা যায়, যে তার নেতা কর্মী সমর্থকরা যেভাবে এখানে জড়ো হচ্ছেন এবং এই ঘটনায় শোক প্রকাশ করছেন সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা দেখতে পাচ্ছি যে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর এভার কেয়ারে বেশ গাড়ি চলাচলও বেশ বেড়েছে এবং নেতাকর্মীরাই, মূলত বিএনপি নেতাকর্মীরাই সেই গাড়িতে করে আসছেন এবং তারা হয়তোবা যে এভার কেয়ারের ভিতরে তারা প্রবেশ করবেন এবং সেখানে তারা সমবেদনাও জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকেই বিএনপির নেতাকর্মীরাই, নেতৃবৃন্দ গাড়ি থেকে নামছেন এবং তারা এভার কেয়ারের যেখানে আসলে সিসিইউতে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন সেখানে তারা যাবেন। খুব সম্ভবত মির্জা আব্বাসের স্ত্রী বেগম আফরোজা আব্বাস এই মুহূর্তে এভার কেয়ারে এসেছেন এবং তিনি হাসপাতালে যাচ্ছেন এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও এখানে এসেছেন এবং তিনি সস্ত্রীক এভার কেয়ারে এসেছেন এবং তিনি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি। আপনারা একটু যদি দেখাই, তিনি ভেতরে প্রবেশ করলেন। যদি বলি যে দীর্ঘ একটা সময় তিনি এখানে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার
সর্বশেষ যে আনুষ্ঠানিকতা সেটির সম্বন্ধে আমরা এখন পর্যন্ত আসলে কিছু জানতে পারিনি। নিশ্চয়ই সংবাদ মাধ্যমে সেটি ব্রিফ করে জানানো হবে। যদি বলি দীর্ঘ 1 মাসেরও বেশি সময় কিন্তু বেগম খালেদা জিয়া এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার চিকিৎসার জন্য দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। সবশেষ আমরা যেটি জানতে পেরেছিলাম, যদি স্বাস্থ্যের পরিস্থিতি কিছুটা উন্নত হলে তাকে বিদেশে নেওয়ারও প্রক্রিয়া ছিল বিএনপির পক্ষ থেকে। তবে শেষ পর্যন্ত আসলে তার শারীরিক যে অবস্থা সেটি ফ্লাই করার মতো অবস্থা না থাকায় এভার কেয়ারেই তার চিকিৎসা চলছিল এবং সেই চিকিৎসা অনুযায়ী তিনি এখানেই ছিলেন। আজকে গত মধ্যরাতে রাত 2:30টার দিকে কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেনও কিন্তু সংবাদ মাধ্যমে ব্রিফ করে জানিয়েছিলেন যে অত্যন্ত সংকটময় পরিস্থিতি পার করছেন বেগম খালেদা জিয়া, অত্যন্ত সংকটময় পরিস্থিতি পার করছেন এবং সেই সময়ও তিনি সংকটময় পরিস্থিতি পার করছেন এবং সেই সময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আসলে তিনি যে সংকটময় অবস্থায় আছেন সেটি আসলে কিভাবে তিনি কাটিয়ে উঠবেন সময় বলে দিবে, এই ধরনেরই একটি ইঙ্গিতও কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন আমাদেরকে দিয়েছিলেন। আসলে সেই যে শঙ্কার কথা আসলে তিনি গত মধ্যরাতে যেটি বলেছিলেন সেটি আসলে আজকে ভোর নাগাদ শঙ্কা সত্যে পরিণত হয়েছে, আমরা এটি বলতেই পারি। তিনি তখন বলেছিলেন বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় পরিস্থিতি পার করছেন এবং সেই শঙ্কাকে কিন্তু সত্যে পরিণত করেছেন এবং আজকে ভোর 6টা নাগাদ তার মৃত্যুর সংবাদটি গণমাধ্যমে জানানো হয়েছে। আমরা একটু দেখাই এই মুহূর্তে এভার কেয়ারের বাহিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআর এর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন এবং ভেতরে তো তার নিরাপত্তায় যে SSF এর যে সদস্য তারাও কিন্তু ভেতরে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সময় বাড়ার সাথে সাথেই বিএনপির নেতাকর্মী সমর্থকরা এভার কেয়ারমুখী হচ্ছেন এবং তারা হয়তোবা শেষবারের জন্য এক নজর দেখতেও এই এভার কেয়ার হাসপাতালে ভিড় করতে পারেন। যদিও ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু এভার কেয়ার একটি হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, সেহেতু এই জায়গায় যাতে কোনো ধরনের ভিড় না করা হয়, যাতে অন্য চিকিৎসাধীন যেই রোগীরা আছে তাদের যাতে কোনো সমস্যা না হয়, বিষয়টি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু বেশ সতর্ক ছিলেন। আমরা এর আগেও দেখতে পেয়েছি তিনি তখনও বলেছিলেন, গণমাধ্যমকে জানাতে বলেছিলেন যে যেহেতু যাতে নেতাকর্মীরা এখানে এসে ভিড় না করে এবং পাশাপাশি এই এভার কেয়ার যেহেতু একটি হাসপাতাল, এখানে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ধরনের পর্যায়ের রোগীরা চিকিৎসাধীন আছেন, সেহেতু তাদের যাতে কোনো চিকিৎসা কাজে বিঘ্ন না ঘটে সেই বিষয়টি নিয়েও কিন্তু তারেক রহমান সতর্ক ছিলেন। যখন তারেক রহমান, আপনারা জানেন যে গত 25 ডিসেম্বর দেশে ফিরে এসেছেন এবং দেশে এসেই কিন্তু 300 ফিটে তিনি একটি সংবর্ধনায় অংশ নেন এবং সেখান থেকেই কিন্তু তার মাকে দেখতে তিনি এভার কেয়ার হাসপাতালে আসেন। এটি এজন্যই বলছি যে তিনি যখন বেগম জিয়া যখন একেবারে সংকটময় সময় পার করছিলেন, তার ফিরে আসা না আসা এটি নিয়ে বেশ সমালোচনাও ছিল। তবে সকল সমালোচনা গুঞ্জনকে উড়িয়ে দিয়েই কিন্তু বেগম খালেদা জিয়ার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন এবং ফিরে এসে তার মায়ের পাশেই আসেন, মাকে দেখেছেন এবং সবশেষ গতকাল রাত 10:10 তারেক রহমান এই এভার কেয়ার হাসপাতালে আসেন এবং সেখানে প্রায় 4 ঘন্টা তিনি অবস্থান নিয়েছেন, সময় কাটিয়েছেন তার মায়ের পাশে এবং সে সময় তার একমাত্র কন্যা জাইমা রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং
তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শর্মিনা রহমান এবং খালেদা জিয়ার ভাই বোন সহ পরিবারের নিকটতম যে আত্মীয় স্বজন রয়েছে, তারা সকলেই কিন্তু গতকাল রাতেই এই এভার কেয়ার হাসপাতালে ছিলেন এবং তারা বেগম খালেদা জিয়াকে এখানে দেখে গেছেন। তারপরেই তিনি তারেক রহমান যখন এই এভার কেয়ার হাসপাতাল থেকে চলে যান, অর্থাৎ তার মাকে দেখে যান, এরপরেই কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন আমাদেরকে এই এভার কেয়ারের সামনে ব্রিফ করেছিলেন এবং সেই ব্রিফেই তিনি তখন জানিয়েছিলেন যে অত্যন্ত সংকটময় সময় পার করছেন বেগম খালেদা জিয়া এবং তিনি তখন এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন যে সময় বলে দিবে আসলে সেই সংকট তিনি কতখানি কাটিয়ে উঠতে পারেন। আসলে সে AZM জাহিদ হোসেন যেই সংকটের কথা বলেছিলেন, যেই সময়ের কথা বলেছিলেন, সেই সময়টুকু আজ ভোর 6টায় সত্যে রূপান্তরিত হয়েছে এমনটা আমরা বলতে পারি। কারণ ভোর 6টার দিকেই কিন্তু বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয় এবং তিনি ভোর 6টায় এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একটু জানাতে চাই, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস সহ হৃদরোগের জটিলতা সহ নানান স্বাস্থ্যজনিত নানান জটিলতা নিয়ে তিনি এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা অতীতেও আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা এই ওনার সংবাদ কভার করেছি, তখন আমরা দেখতে পেয়েছি বেগম খালেদা জিয়া প্রায় সময় অসুস্থ হতেন, আবার সে সকল অসুস্থতাকে তিনি পাশ কাটিয়ে আবার সুস্থ হয়ে ফিরেও গিয়েছেন, আমরা এমনটাও দেখতে পেয়েছি। তবে এবার আর ফিরলেন না, এবার সকল শঙ্কাকে সত্যি করেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী যাকে বলা হয়, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবার সকল সংকটকে পাশ কাটিয়ে অনন্তকালের উদ্দেশ্যে পাড়ি জমালেন। বেগম খালেদা জিয়া রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে ভোর 6টার দিকে মারা যান। তার এই মৃত্যুতে আসলে একটি শূন্যতা তৈরি হয়েছে। আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ যখন একটি দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছে, রাজনৈতিক একটি সংকট কিন্তু দেশে দেখা দিয়েছিল। ঠিক সেই সময় বেগম খালেদা জিয়ার যে শারীরিক সুস্থতায় সেটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল বলা যায়। একটি রাজনৈতিক অভিভাবক হিসেবে ছিলেন বেগম খালেদা জিয়া এবং সেটি মনে করা হতো বাংলাদেশের একেবারে আপামর জনগোষ্ঠী সবাই বেগম খালেদা জিয়াকে তাদের অভিভাবক হিসেবে মনে করতেন। যে আপনারা জানেন যে দীর্ঘ একটি সময়, গত 17 বছর বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন, আপসহীনভাবে তিনি লড়াই করেছেন। তার যে এই অসুস্থতা নিয়েও তিনি বিভিন্ন সময় কারাগারে আদালতে হাজিরা দিয়েছেন এবং তিনি আদালতে হাজিরা দিয়েছেন। তার যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলছিল এবং সেটিও কিন্তু তিনি কখনো এই বিষয়গুলো নিয়ে কখনো তিনি বিরক্তি প্রকাশ করেননি এবং তিনি অসুস্থ শরীরে আমরা দেখতে পেয়েছি যে তিনি অসুস্থ শরীরেও তাকে আমরা দেখেছি তিনি আদালতে হাজিরা দিতেন এবং যে বিচারিক যে প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়াতে তিনি সাহায্য করতেন। এই মুহূর্তে এভার কেয়ারের অপর পাশে আছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আমরা এই মুহূর্তে চলে যাব শফিকুজ্জামান রুবেলের কাছে। রুবেল, আজকে আপনারা জানেন যে আজকে শোকাহত পুরো দেশ, কেননা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মারা গিয়েছেন এমন সংবাদ আমরা পেয়েছি ভোর 6টার দিকে এবং তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার যেই শারীরিক কন্ডিশন, সেই কন্ডিশন নিয়ে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির মিডিয়ার সেল তারা এবং বিএনপির যিনি আসলে এই চিকিৎসা বোর্ডে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ, তিনিও কিন্তু ব্রিফ করে আমাদের সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে অত্যন্ত ক্রিটিক্যাল সময় পার করছেন বেগম জিয়া। কিন্তু অবশেষে আমরা যেটা জানতে পেরেছি সকালে ভোরবেলায় যে খালেদা জিয়া তিনি আসলে পরলোক গমন করেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাকে যেহেতু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছিল, এই জন্য
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আমরা দেখছি যে এই এভারকেয়ার হসপিটালের চারপাশেই মূলত এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু অনেক তোড়জোড়েই বেড়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে যারা এই সকাল সকাল এই খবরটি পেয়েছেন, আশেপাশে যারা রয়েছেন, যারা বিএনপি চেয়ারপারসনকে পছন্দ করতেন, তার রাজনৈতিক প্রজ্ঞাকে পছন্দ করতেন, তারা কিন্তু ইতিমধ্যে এই এভারকেয়ারের আশেপাশে আসতে শুরু করেছেন। উপস্থিতি কিন্তু বাড়ছে। আপনারা যেমনটা আসলে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ, তিনি কিছুক্ষণের মধ্যেই একটি সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনের পরেই হয়তো আমরা জানতে পারবো যে এই বেগম জিয়ার জানাজার টাইম বা এর পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেগুলো কখন নাগাদ হতে পারে সে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। আমরা একটু বলতে চাই যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি কিন্তু দীর্ঘদিন এই এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। বলা যায় যে 1 মাসের অধিক সময়, নভেম্বরের 23 তারিখ তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরেই কিন্তু তাকে এই এভারকেয়ারে নিয়ে আসা হয়। তার কয়েকদিনের পরে আপনারা জানেন যে 27-28 তারিখের দিকে কিন্তু তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপরে তাকে সিসিইউতে নেওয়া হয়, নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন তাকে চিকিৎসা পরিচালনা করছিল দেশ বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল টিম। তারা প্রতিদিনেই মূলত সকাল বিকাল তার চিকিৎসা, উন্নত চিকিৎসা কিভাবে দেয়া যায় সর্বোচ্চ চেষ্টা তারা করেছিলেন এবং সেটি আপডেটও আমরা পাচ্ছিলাম তাদের এই মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার জাহিদের কাছ থেকে। এই মেডিকেল বোর্ডে কিন্তু আপনারা জানেন যে বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের ছিলেন। তিনিও আমরা দেখেছি যে লন্ডন থেকে এসে তার শাশুড়ির পাশে ছিলেন এবং তিনিও কিন্তু খুব কাছ থেকে তার চিকিৎসা পর্যবেক্ষণ করেছেন। কিন্তু সব কিছু আসলে সব চেষ্টাকে ব্যর্থ করে অবশেষে পরপারে পাড়ি জমালেন বেগম জিয়া। খালেদা জিয়া সম্পর্কে যদি বলতে হয় তাহলে তিনি যেরকম এদেশের দায়িত্বভারে ছিলেন 3 বার, তেমনি কিন্তু তিনি রাজনীতির একটি আপোষহীন প্রতীকে রূপান্তরিত হয়েছেন। দেশের সকল মানুষ এই দলমতের ঊর্ধ্বে তাকে গিয়ে তাকে সম্মান করে। এর পেছনের কারণ আপনারা জানেন যে নানান সময় নানান যে ঝড়ঝাপটা এসেছিল তার রাজনৈতিক জীবনে, তিনি কোনো কিছুতেই পিছপা হননি, কোনো ক্ষেত্রেই তিনি আসলে আপোষ করেননি। আমরা দেখেছি তিনি গৃহবধূ থেকে যখন রাজনৈতিক হয়ে ওঠেন তারপরে থেকেই তিনি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের বিনির্মাণে যত পদক্ষেপ রয়েছে এবং কোনোভাবেই আসলে কোনো দেশের সাথে আপোষ করা, কোনো দেশ থেকে দেশ পরিচালনা হওয়া বা রাজনৈতিক জীবনে যতই বাধা বিপত্তি আসুক কোনোভাবেই তিনি কিন্তু কোনো কিছুর সাথে কম্প্রোমাইজে যাননি। এই জন্য আমরা দেখেছি যে গেল সরকার এবং 111-এর আগের সময়ও এবং 111 সরকারের সময় আমরা দেখেছি যে তাকে কারাবন্দী হতে হয়েছে এবং সে সময় মূলত যেই ঘটনা প্রবাহ ছিল তখন আমরা দেখেছি যে তিনি কিন্তু তার যে বড় ছেলে বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যখন কারাবন্দী হন, তিনি যখন গুরুতর অসুস্থ হন, তখন আমরা দেখেছি যে বেগম জিয়া অশ্রুসিক্তভাবেই তার ছেলেকে বিদেশে চিকিৎসার জন্য বলেছিলেন এবং তারপরেও কিন্তু তিনি দেশ থেকে যাননি কোনোভাবেই। তিনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনীতি অঙ্গন এই জায়গা থেকে কিন্তু তিনি কখনোই বিচ্যুত হননি। এরপর আমরা দেখেছি যে নানান সময় গেল সরকারের সময় আওয়ামী শাসনের দীর্ঘ টাইম তাকে আমরা কারাবন্দী অবস্থায় দেখেছি। বিভিন্ন সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং যে বিষয়টি আসলে না বললে নয়, তিনি কারাবন্দী অবস্থায় থাকায় কিন্তু নানাবিধ সমস্যা, নানাবিধ রোগের সম্মুখীন হন। বারবারে কিন্তু তার বিএনপির পক্ষ থেকে তৎকালীন যারা সরকার পরিচালনা করতেন তাদেরকে কিন্তু আর্জি করা হয়েছিল যে বেগম জিয়াকে যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু আমরা দেখেছি যে সেটি কিন্তু দেওয়া হয়নি। তাকে আপোষ করতে বলা হয়েছিল।
কিন্তু তিনি কোনো ধরনের কোনো আপোষ বা সমঝোতা করে তিনি বিদেশ যেতে চাননি। আমরা দেখেছি তাকে এক ধরনের গৃহবন্দী করে রাখা হয়েছে। তো নানান সময় আমরা দেখতাম যে তিনি বেগম জিয়া অসুস্থ হলে তাকে এই এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হতো, এখান থেকে তার চিকিৎসা পরিচালনা হতো। ধীরে ধীরে তার যে শারীরিক কন্ডিশন সেটি বিভিন্ন সময় খারাপ হতে থাকে। একটা পর্যায়ে আপনারা জানেন যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, তার আগেও কিন্তু তিনি দীর্ঘদিন হসপিটালে ভর্তি ছিলেন। গণ অভ্যুত্থানের পরে মূলত তিনি কিছুটা সময়ের জন্য তাকে আমরা দেখতে পেয়েছি মোটামুটি সুস্থ হয়ে উঠেছিলেন। তিনি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছেন। সর্বশেষ আমরা দেখেছি তিনি একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। তার দুদিন পরেই মূলত বেগম জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে এভারকেয়ারে নিয়ে আসা হয় এবং সেখানেই তিনি ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন, যার ফলশ্রুতিতে তাকে কিন্তু এই নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়। তারপরে আইসিইউতে, এরপরে তো আপনারা অবশেষে তাকে কিন্তু তিনি আমাদের সকলকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। আজকে ভোর 6টার দিকে মূলত আমরা বিএনপির মিডিয়া সেল এবং বেগম জিয়ার যেই ফেসবুক পেজ রয়েছে এবং বিএনপির অনেক নেতারা তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি নিশ্চিত করেন, তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন। তারপরেই মূলত আমরা জানতে পারি এর গতকালকে রাতও আমরা এইখানে একটি সংবাদ সম্মেলন হয়েছিল রাত 2টায়। তখনও কিন্তু বলা হয়েছিল যে বেগম জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। শুধুমাত্র মহান রব্বুল আলামিনের কাছে দেশবাসীর কাছে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করতে বলা হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে। কিন্তু সেই সময় মাত্র 3-4 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেই মূলত এই দুঃসংবাদটি আসে, বেগম জিয়ার মৃত্যুর সংবাদটি আসে। এবং এখন পর্যন্ত আসলে তার মৃত্যুর পরে এখন পর্যন্ত যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সেটি করা না হলেও তাদের যে ভেরিফাইড মিডিয়া সেলের ভেরিফাইড পেজ রয়েছে, বেগম জিয়ার যেই ভেরিফাইড পেজ রয়েছে, সেখান থেকে কিন্তু বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ তারাও কিন্তু বেগম জিয়ার মৃত্যুর সংবাদটি শোক প্রকাশ করছেন। আমরা সেটিও দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে বিএনপির যারা কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব রয়েছেন তারাও এই শোক প্রকাশ করছেন। এবং আমরা এভারকেয়ারে যখন ছুটে আসি এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি কিন্তু ধীরে ধীরে এই এভারকেয়ারের চারপাশে বাড়তে শুরু করেছে। এখানে যেরকম আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এভারকেয়ারের ভিতরে বিএনপির নেতৃবৃন্দ তারাও কিন্তু প্রবেশ করেছে এবং যতদূর জানি যে ভেতরে মেডিকেল বোর্ডের সদস্যদের পাশাপাশি পরিবারের সদস্যরাও থাকতে পারেন, সেই সংবাদও আমরা এখন পর্যন্ত নিশ্চিত না, তবে থাকার সম্ভাবনাই অনেক বেশি। এবং ডাক্তার জাহিদ সহ আরও যারা মেডিকেল বোর্ডের সদস্য রয়েছেন সকলেই ভিতরে রয়েছেন। তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো জানাবেন আদ্যপান্ত বেগম জিয়ার যেই পরলোক গমনের বিষয়ে, সে বিষয়ে তারা তুলে ধরবেন। সেজন্য গণমাধ্যম কর্মীদের বলেও রেখেছেন, সেই বিষয় সেখানে আসলে গণমাধ্যম কর্মীরা অপেক্ষাও করছেন। আমরা একটু বলতে চাই বেগম জিয়ার এই রাজনৈতিক জীবন সেটি আপনারা ইতিমধ্যেই জানেন। তার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, সেই দীর্ঘ রাজনৈতিক জীবনের নানান ধরনের প্রতিবন্ধকতা নানান সময় উঠে আসছে। তিনি মূলত একজন গৃহিণী হিসেবেই পরিচিত ছিলেন, ফার্স্ট লেডি বলা যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিনি স্ত্রী থাকা সত্ত্বে তিনি কিন্তু অত্যন্ত সাদাসিধা জীবনযাপন করতেন, যেটি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে কিন্তু জানতে পেরেছি। এবং জিয়াউর রহমানের যখন শাহাদাত বরণ করেন তারপরেও আমরা দেখেছি যে তিনি তার 2 ছেলেকে নিয়ে অত্যন্ত সাদাসিধা জীবনযাপন করেছেন, যেটাকে বলা যায় যে সাধারণ মানুষের মতো তিনি জীবন অতিবাহিত করেছেন। সেই সময়ে একটি অত্যন্ত সংকটময় সময়ে কিন্তু তিনি বিএনপির হাল ধরেছেন এবং সেটি তিনি আসলে দৃঢ়তার সাথেই পালন করেছেন। আমরা দেখেছি যে তিনি যখন আসলে 90-এর যেই গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানের সময় একদম অগ্রভাগে থেকেই কিন্তু খালেদা জিয়া তিনি অগ্রভাগে থেকেই এই গণ অভ্যুত্থানের
গণঅভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলন পরিচালনা নেতৃত্ব দিয়েছেন। সেখানে তিনি সফলও হয়েছেন এবং একজন গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠার যে গল্প, সেই গল্পটা কিন্তু শুরু হয় খুবই বলা যায় যে একদম যেই সৃজনশীল নেতৃত্ব, সেই সৃজনশীল নেতৃত্বর মধ্য দিয়ে তার যেই নেতৃত্বের গুণাগুণ, তার ফলেই কিন্তু তার দলের যে নেতাকর্মী রয়েছিলেন ওই সময় তারা কিন্তু তাকেই, মূলত বেগম জিয়াকেই এই দলের দায়িত্বভার অর্পণ করেন এবং তার হাতেই মূলত এই বিএনপি সুসংগঠিত হবে এই প্রজ্ঞা ছিল এবং সেটি আমরা দেখতেও পেয়েছি যে বিএনপিকে তিনি সুশৃঙ্খলভাবেই গড়েছেন, নেতৃত্ব দিয়েছেন, যার ফলশ্রুতিতে 90-এর গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে প্রথমবারের মতো দেশ এবং বিএনপির তারা কিন্তু এই প্রধানমন্ত্রিত্ব পেয়েছিলেন, যেখানে খালেদা জিয়া হয়েছিলেন প্রথমবারের মতো বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী। এবং তার সেই প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করার পরে আমরা দেখেছি যে তার দলের নেতৃত্বভার, সেই সাথে দেশের যে দায়িত্ব সবটুকুই তার কাঁধে এসে পড়ে। তখন তিনি বলিষ্ঠতার সাথেই সেটি পালন করেছেন, নিষ্ঠার সাথেই পালন করেছেন, চেষ্টা করেছেন কোনো ধরনের কোনো আধিপত্যবাদ যাতে দেশকে গ্রাস করতে না পারে, কোনো ধরনের নিপীড়নের শিকার যাতে এদেশের মানুষ না হয়, সেটি তিনি চেষ্টা করেছেন। তিনি নানান সময় যে অধিকারগুলো রয়েছে, দেশের যে পররাষ্ট্র নীতি রয়েছে, সেগুলো তিনি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আমরা দেখেছি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যেই ধরনের সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন, সেটি তিনি রেখেছেন। এর অতিরিক্ত কোনো ধরনের কোনো পদক্ষেপ কিন্তু আমরা বেগম জিয়ার যে নেতৃত্ব শাসনামল ছিল সে সময় লক্ষ্য করিনি। এবং তিনি যে একটি দেশের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য নানান সময় কথা বলেছেন। আমরা সেই বিষয়টি কিন্তু বারবার চলে এসছে। এই নানান যেই প্রতিকূলতায় তার নেতৃত্ব এবং তার দৃঢ়তা, তার আপোষহীনতার কারণে অবশেষে আপনারা জানেন যে এদেশের মানুষ তাকে আপোষহীন নেত্রী হিসেবেই পরিচিত করে এবং তিনিও সকলের কাছে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। বেগম জিয়ার আপনারা জানেন যে তিনি যে মারা গেলেন, ইন্তেকাল করলেন, তার বয়স হয়েছিল 80 বছর। এই 80 বছর বয়সেও আমরা দেখেছি যে গত 2-3 বছর আগেও তার যে দৃঢ়তা, তখন আসলে বিএনপির উপরে যে ধরনের রাজনৈতিক অত্যাচার ছিল, সেই অত্যাচারকে উপেক্ষা করেও তার বেগম জিয়া কিন্তু তার যে বলিষ্ঠতা, সেটা কিন্তু তিনি বজায় রেখেছিলেন এবং তিনি কিন্তু সবসময় আসলে অন্যায়ের বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন। তিনি মূলত 1991 থেকে 96-এর যেই সরকার, সেই সরকারের দায়িত্ব পালন করেছিলেন। তিনি দায়িত্ব পালন করেছিলেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বলা যায় যে বাংলাদেশের, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়া এবং যেটা বাংলাদেশের ইতিহাসে তিনি আসলে সমাদৃত এই কারণেই, কারণ তখন মূলত অত্যন্ত ক্রাইসিস মোমেন্ট চলছিল বাংলাদেশের রাজনীতিতে। কেন দীর্ঘদিন 90-এর 80-র পরে 90-এর আগে যে সময়টুকু, সেই সময়টুকুতে দীর্ঘদিন হোসেন মোহাম্মদ এরশাদ তিনি আসলে নেতৃত্বটাকে কুক্ষিগত করে রেখেছিলেন। তার মতো করে তিনি সামরিক শাসন পরিচালনা করেছিলেন। তারপরে সেখান থেকে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবার সরকার গণতন্ত্রের পথে যেই যাত্রা শুরু করে, সেই গণতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেরকম চেয়ারম্যান ছিলেন, দল নেত্রী, তার নেতৃত্বেই মূলত এই দল দীর্ঘদিন পরিচালিত হয়েছে। যখন তিনি 2018 সালে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন, তখন তার বড় ছেলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে মূলত এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তখন খালেদা জিয়া আসলে নেতৃত্ব পর্যায়ে তার শারীরিক কন্ডিশনে ছিল না। এর আগ পর্যন্ত আমরা দেখেছি যে বিএনপির নেতৃত্বে কিন্তু বেগম জিয়াই তিনি এক হাতে পরিচালনা করেছিলেন। এছাড়া বেগম জিয়া সম্পর্কে যদি বলতে হয়, তিনি মূলত
তিনি মূলত তার যে রাজনৈতিক জীবনদশা সেই জীবনদশায় অনেকবারই কারাবরণ করেছিলেন। তাকে কারাগারে নেওয়া হয়েছে বিভিন্ন সময়, নানানভাবে তার উপর বিভিন্ন হামলা হয়েছে। সেই মামলায় তাকে নানান নাটকীয়তার মধ্য দিয়ে পার হতে হয়েছে। আমরা দেখেছি যে অস্থায়ী যেই আদালত, সেই আদালত স্থাপন করে তাকে সময়ের পর সময়, দিনের পর দিন কিন্তু সেখানে যেতে হয়েছে। সেখানে দাঁড়িয়ে তাকে দীর্ঘ সময় এই আদালতের সম্মুখীন হতে হচ্ছে, যেটা তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য ছিল। আমরা সেই সময় দেখেছি নানান সূত্রে এবং বিএনপি নেতাকর্মীরা বলতেন যে বেগম জিয়া অত্যন্ত কষ্ট হতো যখন তিনি এই আদালতে দাঁড়িয়ে থাকতেন, এবং তিনি কিন্তু কোনো ধরনের আসলে কোনো আপোষ সে সময় করেননি। তাকে নানানভাবে প্রলোভন দেখানো হয়েছে, নানানভাবে চাপ প্রয়োগ করা হয়েছিল, কিন্তু সেটি কিন্তু তিনি আসলে তাকে কোনোভাবেই সে দমাতে পারেনি। আপনারা জানেন যে ইতিমধ্যেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। তিনি এখনও এভার কেয়ার হসপিটালে রয়েছেন। তার মৃত্যু পরবর্তী যে আনুষ্ঠানিকতা, জানাজা এবং কোথায় নেবেন, কিভাবে কি হবে, সে বিষয়টি কিন্তু জানানোর জন্য কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমাদেরকে সংবাদ সম্মেলন করে জানানো হবে। আমাদেরকে বলাও হয়েছিল যে তার পক্ষ থেকে, তার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে, যে তার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার জাহিদ তিনি সংবাদ সম্মেলন করবেন, সংবাদ সম্মেলনে জানাবেন আদ্যপান্ত। সে বিষয়টি আমাদের কিছুক্ষণ আগে, আধা ঘন্টারও বেশি সময় বলা যায় যে আগে জানানো হয়েছিল, কিন্তু এখন আসলে সেই সংবাদ সম্মেলনটি শুরু হয়নি। হয়তোবা সেখানে থেকে আমরা জানতে পারবো যে পরবর্তী কি পদক্ষেপ আসলে নেওয়া হবে বেগম জিয়ারকে নিয়ে, সে বিষয়টি। এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে এই এভার কেয়ারের যেই আশেপাশের যেই সড়কগুলো রয়েছে এবং এভার কেয়ারের কাছাকাছি যারা নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, উৎসুক জনতা থেকে শুরু করে সকলের উপস্থিতি, কেননা সকলেই আসলে বেগম জিয়ার এই মৃত্যুর সংবাদ শুনে ব্যথিত, তারা শোকাহত এবং তার যার ভালোবাসার জায়গা থেকেই মূলত এখানে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই উপস্থিতিটা ধীরে ধীরে বেড়েই চলেছে। মূলত বলা যায় যে ভোর, এই কাকডাকা ভোর এবং প্রচণ্ড শীত উপেক্ষা করে, আপনারা জানেন শৈত্যপ্রবাহ চলছে, এর মধ্যে যে শিশির পড়ছে, এই সব কিছু উপেক্ষা করে আমরা দেখছি মানুষের উপস্থিতি কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে। এর কারণ হচ্ছে, আপনারা জানেন যে 3 বারের প্রধানমন্ত্রী, সেই সাথে তার নেতৃত্ব, তার আপোষহীনতা মানুষকে আসলে দলমতের ঊর্ধ্বে নিয়ে গেছে, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু তাকে আর সেভাবে চিন্তাই করা হয়নি যে তিনি কোনো দলের নেতৃত্বে রয়েছেন। তাকে চিন্তা করা হয়েছে তিনি রাজনীতির প্রবক্তা, রাজনীতি অঙ্গনে এক আপোষহীন ব্যক্তিত্ব। সেই হিসেবে কিন্তু সকলেই তাকে সম্মান করতেন, আমরা সেটাও দেখতে পেয়েছি। আমরা এই জন্যই দেখছি যে তার মৃত্যু সংবাদ শুনে কিন্তু এই কাকডাকা ভোরেও এখানে মানুষের উপস্থিতি ধীরে ধীরে বেড়েই চলেছে। নানানজন নানানভাবে শোক সেটি প্রকাশ করছেন, নানান মানুষ এখানে, সকলেরই চোখে মুখে এক ধরনের শোক সেটি যেমন দেখা যাচ্ছে, তেমনি অনেকে উৎকণ্ঠা নিয়েও এখানে এসছেন, কি পরবর্তী যে কি হবে, এবং এক নজর দেখতেও অনেকে এসছেন। যদিও আপনারা জানেন যে বেগম জিয়া এই মুহূর্তে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় তাকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা সেটি আরও বৃদ্ধি পেয়েছে। সেটা আমরা রাত থেকেও বলছিলাম যে আজকে রাতে, গতকালকে যে রাত গেল, সেই রাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফখরুল ইসলাম আলমগীর উনি আমাদের দলের বক্তব্য উপস্থাপন করবেন, এবং আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ উনি আমাদের কর্মসূচি ঘোষণা করবেন। দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস, সাবেক মন্ত্রী জনাব বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক মন্ত্রী জনাব নজরুল ইসলাম খান আপনাদের সামনে উপস্থিত আছেন। এর বাইরে চিকিৎসকদের মধ্যে যার অধীন ম্যাডাম সবসময় ভর্তি থেকেছেন, প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, উনি কার্ডিওলজির সিনিয়র কনসালটেন্ট। ওনার পাশেই বসা আছেন প্রফেসর ডক্টর FM ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, উনি ম্যাডামের মেডিকেল টিমের প্রধান চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
এর পাশে বসা রয়েছে ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল, উনি একজন ইন্টেন্সিভিস্ট অর্থাৎ আইসিইউর সিনিয়র কনসালটেন্ট। এবং ডান দিকে যারা বসা আছেন তার মধ্যে প্রফেসর ডক্টর লুৎফুল আজিজ, উনি অ্যানেস্থেশিয়া এবং আইসিইউর সিনিয়র কনসালটেন্ট। তারপরে বসা আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, উনি একজন কার্ডিওলজিস্ট এবং ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক। আর তারপরে তাকে আপনারা চিনেন, তার পাশে বসা আছেন প্রফেসর ডক্টর ফুয়ারা তাসমিম, উনি একজন প্লাস্টিক সার্জন, ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট উনি কর্মরত। ডক্টর আমাদের মেডিকেল ডাইরেক্টর এই এভার কেয়ার হসপিটাল, যে হসপিটাল বিগত প্রায় 5.5 বৎসর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে ওনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং ওনাদের সহযোগিতা আমরা পেয়েছি। ডক্টর আরিফ মাহমুদ, উনি হচ্ছে মেডিকেল ডাইরেক্টর। আর সর্বডান দিকে যিনি বসা আছেন ইনি হচ্ছে ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। কিন্তু ম্যাডামের চিকিৎসক টিমের যত ধরনের সাপ্লাইজের প্রয়োজন পড়ত সব কিছুই সময়ে অসময়ে যেই ডাক্তার সবসময় অর্গানাইজ করার ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি এই পর্যায়ে মেডিকেল টিমের পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদারকে কথা বলার জন্য অনুরোধ করছি। ওনাদের থেকে আপনারা কথা শুনবেন, তার পরবর্তীতে রিজভী ভাই আমাদের দলের পক্ষ থেকে মহাসচিবের মাধ্যমে আমাদের বক্তব্য উপস্থাপন করাবেন। ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃবর্গ এবং মেডিকেল টিমের সদস্যগণ, আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত বলবো। আপনারা সবাই জানেন নভেম্বর মাসের 23 তারিখে সন্ধ্যা 8:30 এবারকার হসপিটালে আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। আপনারা দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়
এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন। সরকারের প্রধান, এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে, এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 10টার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো, তা জানাজা, তার দাফন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এই বিষয়গুলি নিয়ে তারা সকাল 10টার সময় একটা সভা করবেন। এরপরে আমরা পুরো জিনিসটাকে কোঅর্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো। আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন। এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি। এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে 12:30টার দিকে। সেই মিটিংয়ে আমরা আরও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব, আর সরকার যে সমস্ত কর্মসূচিগুলো তার সঙ্গে কোঅর্ডিনেট আমরা করব, এবং সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত মহাসচিব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসকবৃন্দ, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপির অন্য নেতৃবৃন্দ, মহাসচিব মহোদয় বলেছেন, আমি আর কিছু বলতে চাই না, শুধু এইটুকু বলব যে সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে, আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো। আমরা হলাম, অসুস্থ ছিলেন হাসপাতালে, কখনো বাসায়, কিন্তু বাইরে কাজ করতে আমাদের মনে হতো যে না, তোদের মা তো আছেন, উনি তো দেখবেন সবকিছু। সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম যে এটা, এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো। এক সময় সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহাবুদ্দিন ভাই আছেন, তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম। এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছায়ায় বেড়ে ওঠা, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন, এ বড় বেদনার। এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল, এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল। এত নিপীড়ন সহ্য করে, এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড়বল দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্নভাবে। তারপরেও কখনো তার চোখে মুখে কোথাও তিনি এটা আমরা পাইনি। আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সারা দেশ এবং সারা বিশ্ব এই নিপীড়িত মজলুম নেত্রী
তার জন্য গভীর শোক জানাচ্ছে। উপস্থিত সাংবাদিক বৃন্দ, গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা রক্ষার ইন্তেকাল করেছেন। চিকিৎসক বৃন্দ যেটা ঘোষণা করেছেন 6টায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। দেশের জনগণের, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাগফিরাত করছি। আজকে এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন থেকে এখানে তাৎক্ষণিকভাবে যে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। কর্মসূচি: দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশান কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়, কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। এই ছিল কর্মসূচি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সম্মানিত সাংবাদিকগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই ব্রিফিং এখানেই শেষ করছি। আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা ওই লিখতে বেসমেন্টে যাই, কি অবস্থা? জানেন যে বেগম জিয়া আজকে 6:30 ভোর 6:30 তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। ইতিমধ্যেই তার দলীয় দল থেকে কিন্তু বেগম জিয়ার এই মৃত্যুতে পুরো জাতির সাথে শোককে ভাগাভাগি করে নেওয়ার জন্য জাতির উদ্দেশ্যে সংবাদ সম্মেলন এবং দলের মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, আমরা দেখেছি কিছুক্ষণ আগে স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতারা হসপিটালের ভেতরে তারা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তারা বলেছেন, নানান কর্মসূচির কথা বলেছেন। সেই সাথে আপনারা জানেন যে বেগম জিয়া তিনি এই মুহূর্তে যেহেতু অতি ভিআইপি লোক, অতি গুরুত্বপূর্ণ পার্সন দেশের, সেই জন্য সরকারিভাবেও কিন্তু বেশ কিছু উদ্যোগের কথা আমরা জানতে পারবো। সেই বিষয়ে কিন্তু দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দলের পক্ষ থেকে 7 দিন ব্যাপী শোক পালন করা হবে। সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি জানাচ্ছিলেন। সেই সাথে তিনি জানাচ্ছিলেন যে বেগম জিয়ার যে অপূর্ণতা, তিনি যেই দেশ তথা তার দল সকলকে যেই শূন্যতার মধ্যে ফেলে
চলে গেছেন, সেই জন্য সকলেই শোকাহত, হৃদয় ভেঙে যাচ্ছে সকলের। সেই সাথে তারা বলছেন যে এর জন্য প্রতিটি নেতাকর্মীকে 7 দিন ব্যাপী কালো ব্যাচ পড়তে হবে, বিভিন্ন মসজিদে কোরআনের তেলাওয়াতের আয়োজন করা হবে। তারা বলেছেন যে কেন্দ্রীয় সকল যে দলীয় কার্যালয় রয়েছে বাংলাদেশে বিএনপির, তাদের সকল দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে। তাদের এই কর্মসূচির 7 দিনব্যাপী কর্মসূচির আওতায় তারা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে গুলশান, নয়াপল্টন ও জেলা কার্যালয়ের সকল স্থানে শোক বই খোলা হবে, সেটি যেমন নিশ্চিত করা হয়েছেন। এবং এই জানাজা দাফনের পরবর্তীতে বলা হচ্ছেন যে দলের পক্ষ থেকে কর্মসূচি আসবে। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত জানাজার দিনক্ষণ, স্থান এগুলো কিন্তু জানানো হয়নি, কেননা তিনি এই পর্যায়ে রাষ্ট্রীয়ভাবেই তার পক্ষ থেকে তার যে শেষ কাজ, দাফন কাফনের কাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় মর্যাদার যে বিষয়গুলো রয়েছে সেগুলো সমাপ্তর জন্য একটি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ার কথা আমরা জানবো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, সেটাও হয়তো বা কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। আপনারা জানেন যে আজকেই মূলত আপনারা জানেন যে বিএনপি সভানেত্রী, আপসহীন নেত্রী, তিনি নানান সময় যে সংগ্রাম করেছেন রাজনৈতিক অঙ্গনে, তার জীবনের যেই সংগ্রাম, সেই সংগ্রামের গল্প আমরা একটু দেখে আসব।